গুড মর্নিং, নতুন ব্লগে সবাইকে স্বাগত। নতুন ব্লগ মানে এটা রাইডিং ব্লগ, অবশ্যই বুঝতে পারছেন। আমরা এই মুহূর্তে রানাঘাট। আজকের গন্তব্য অবশ্যই উত্তর দিকে পশ্চিমবঙ্গের। অ্যাকচুয়ালি আজকে আমরা যাব কালিম্পংয়ের মংপং অবধি। তো সঙ্গে থাকুন, দেখাবো সমস্ত রাস্তার অবস্থা ব্যবস্থা, শেয়ার করব, ভাগ করে নেব আমার সমস্ত রাইডিংয়ের অভিজ্ঞতা। ঘড়িতে এই মুহূর্তে 6:40। আমি বাড়ি থেকে বেরিয়েছি 6:10। 6:10 আমি এই মুহূর্তে রানাঘাট ফ্লাইওভারের উপরে উঠব। ওই 30 কিলোমিটার পার করলাম এখনো অবধি। প্রচুর কুয়াশা এই মুহূর্তে রাস্তায়, বেশ ঠান্ডা লাগছে। তো অনেক দিন পরে আবার রাইডে বেরোলাম, বহুদিন বাদে রাইডে বেরোলাম। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখা যাক কতক্ষণ সময় লাগে শিলিগুড়ি পৌঁছতে। কাঁচরাপাড়া থেকে নর্মালি গাড়িতে যাওয়ার একটা এস্টিমেট আছে সময়ের, রাইডিংয়েও একটা এস্টিমেট গতবার করেছিলাম। এবার আবার সেটার সঙ্গে মিলিয়ে দেখি সময় আর দূরত্ব কি দাঁড়াচ্ছে, তার হিসেব কতক্ষণ লাগছে শিলিগুড়ি। চলুন এগিয়ে যাই, দেখা হচ্ছে আবার, কথা হচ্ছে আবার। কৃষ্ণনগর ঢুকছে। আর যেটা বলার জন্য গোপ্রোটা অন করলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে নিচে বেস লেয়ার আছে, বেস লেয়ারের উপর আমি আরেকটা লেয়ার করেছি। আমি তার উপরে পরেছি রাইনক্সের যে উইন্টার জ্যাকেট আছে, সেই উইন্টার জ্যাকেট, এবং তার উপরে রাইনক্সের স্টিলথ প্রো। তারপরেও 4টা লেয়ার আছে নিচে, ভেস্ট, অর্থাৎ 5টা লেয়ার। কিন্তু তারপরেও প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেধড়ক ঠান্ডা লাগছে। এবং মনে হচ্ছে আরও কেন চাপালাম না, এটা হচ্ছে কথা। শীতকালে হচ্ছে যে একটু বেশি মাত্রায় প্রোটেকশন নিয়ে বেরোলেই ভালো, এটাই দেখলাম। ঘড়িতে 7:06 পার করলাম অ্যাপ্রক্সিমেটলি 64 কিলোমিটার। আবার দেখা হচ্ছে। দাঁড়িয়ে পড়লাম মায়াপুর মোড়ে চা খেয়ে নেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে মনটা চাচা করছিল, সকাল থেকে চা খাওয়া হয়নি। বাড়ি থেকে বেরিয়েছি চা না খেয়ে, একেবারে কিচ্ছু না খেয়ে। তো মায়াপুর মোড় 80 কিলোমিটার আসলাম। মায়াপুর মোড়ে এসে চা খেয়ে নিলাম। একদম মায়াপুর মোড়েই একদম দোকান আছে চায়ের। তো এইবারে রাইডিং সেট আপ হচ্ছে এটা আমার। এবার লাগেজ অ্যাক্সেসরি যেগুলো ছিল সেগুলো সবগুলোই নিয়েছি। ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ আর টেল ব্যাগ, এটা নতুন একেবারেই নেওয়া। টেল ব্যাগ নিয়ে প্রথমবার আমার জার্নি। তো এই হচ্ছে আমার লাগেজ সেট আপ, দেখিয়ে রাখলাম। হেলমেটে গোপ্রো মাউন্ট করা আছে, আর এটা আমি DJI দিয়ে তুলছি। তো হচ্ছে কথা, চলুন এগিয়ে যাব। চা খেয়ে খানিকটা ফ্রেশ লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই হচ্ছে কথা। ইচ্ছা আছে ব্রেকফাস্ট করার, পলসন্ডা পেরিয়ে গিয়ে পাপ্পু ধাবায়। নিশ্চয়ই দেখাবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখা হচ্ছে আবার। ঘড়িতে 9:02। আমরা বহরমপুর বাইপাস ঢুকছি। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে 3টে জায়গা আছে
এক হচ্ছে বহরমপুর বাইপাসের আগে ভাবতা, এইখানে কিন্তু রাস্তার কাজ হচ্ছে, রাস্তা ডাবল লেন হচ্ছে এবং সেই জন্য এখানে রাস্তায় কিন্তু এখন একটু জ্যাম ট্যাম হচ্ছে আর কি, এবং রাস্তার অবস্থা একটু খারাপ বলাই বাহুল্য। বাঁদিকে বলরামপুর হল্ট, আমরা ডান দিকে বেরিয়ে যাব, সোজা গেলে বহরমপুর। আমরা ধরবো বহরমপুর বাইপাস। 1 মাস আগে গেছি এখান থেকে, বহরমপুর বাইপাসের হাল দেখেছি খুব খারাপ। তো যেটা বলছিলাম, আর একটা জায়গা হচ্ছে বেলডাঙ্গা। বেলডাঙ্গায়ও কিন্তু আপনার রাস্তার কাজ হচ্ছে এবং রাস্তার ডাবল লেনের কাজ হচ্ছে, এবং শুধু ডাবল লেন না, রাস্তায় একটা ফ্লাইওভারেরও কাজ হচ্ছে বেলডাঙ্গায়। ফলে বেলডাঙ্গায় কিন্তু আপনার জ্যাম ট্যাম হচ্ছে একটু একটু। আর একটা জায়গা আছে, ওটা হচ্ছে দেবগ্রাম। দেবগ্রামেও কিন্তু রাস্তার ডাবল লেনের কাজ হচ্ছে এবং গোটা দেবগ্রামে একটা ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে, ফলে সেই কারণে কিন্তু রাস্তায় জ্যাম আছে। তো এই হচ্ছে রাস্তাঘাটের হিসেব নিকেশ। সূর্য উঠেছে, ঠান্ডা একটু কমেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল সকালবেলা, বলেছি আপনাদের। ঘড়িতে 9টা বাজে, সূর্যের তাপ কম বেশি আছে। যাই হোক, এই মুহূর্তে ঠান্ডাটা বিয়ারেবল, সহ্য করার মতো। অসহ্য যেটা হয়েছিল আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো অভিজ্ঞতাটা। যারা রাইড করবে বা যারা রাইড করে এবং যারা ভাবছে যে হেলমেটে ইন্টারকাম লাগাবে, তাদের বলবো যে হেলমেটে ইন্টারকাম লাগালে স্পিকার যদি হেলমেটের ভেতরে লাগাতে হয়, তাহলে কিন্তু হেলমেটের সাইজটা একটু দেখে নিতে হবে। কারণ আমি প্রায় 3 মাস আগে একটা ইন্টারকাম হেলমেটের ভেতরে সেট করেছিলাম এবং আমি 3 মাস ধরে চেষ্টা করছিলাম ইউজ টু হতে স্পিকার লাগানোর পরে হেলমেটের সাথে। আমি একটা লং রাইডও করেছি এই স্পিকার লাগানো অবস্থায় হেলমেট পরে। আমি শান্তিনিকেতন গেছি, এসছি, খুব কষ্ট হয়েছিল। আমি ভেবেছিলাম যে মানিয়ে নিতে বোধহয় পারবো, কিন্তু আজকে এই রাইডে বেরিয়ে আমি খানিকক্ষণ আসার পর অ্যাকচুয়ালি কৃষ্ণনগর ছাড়িয়ে মায়াপুরের মোড় যেখানে চা খেলাম সেখানটা ছাড়িয়ে আর একটু এসে বেথুয়াডাহুড়ি পেরিয়ে অ্যাকচুয়ালি আমি বাধ্য হলাম দাঁড়াতে, এবং আমি অ্যাকচুয়ালি টেনে হেলমেটের ভেতর থেকে আমি ওই স্পিকার দুটোকে খুললাম। আমি আর পারছিলাম না, মানে মাথা একেবারে চেপে বসেছিল, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো এবং মনে হচ্ছিল যে আর পারবো না, রাইড করতেই পারবো না, এরকম মনে হচ্ছিল। তো সেই জন্য বাধ্য হলাম খুলতে। তো আপনারা যারা ইন্টারকাম লাগাবেন হেলমেটে এবং যারা হেলমেটের ভেতরে স্পিকার লাগাবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে হেলমেটের স্পিকার লাগানোর আগে হেলমেটের সাইজটা একটু দেখে নেবেন। নর্মালি রাইডিং হেলমেট মাথার সঙ্গে চেপে থাকে এবং তার মধ্যে আপনি যদি স্পিকার লাগান, অসুবিধা কিন্তু হওয়া খুব স্বাভাবিক। আমার যেমন হলো, আমি আজকে খুলতে বাধ্য হলাম। 3 মাস ধরে আমি চেষ্টা করলাম ইউজ টু হওয়ার, আমি কিন্তু পারিনি। ফলে এইটা বলবো, বাঁদিকে গঙ্গা, বহরমপুরের গঙ্গা, আমি দেখাতে পারছি কিনা আমি জানি না, অভিজ্ঞতাটা শেয়ার করে রাখলাম, রাইডিংয়ের অভিজ্ঞতা এই। আর মোটামুটি যেটা বলার সেটা হচ্ছে যে লাগেজ সেট আপটা যেভাবে যেভাবে করতে হয় ঠিক ঠিক সেভাবে করেছি। ফলে এখনও অবধি লাগেজের কোনো সমস্যা নেই, লাগেজের কোনো সমস্যা নেই এই মুহূর্তে। টেল ব্যাগটাকে সেট করলাম আমি, অ্যাকচুয়ালি ইউটিউব দেখতে হলো রাইনক্সের টেল ব্যাগটা সেট করতে গিয়ে, এই হচ্ছে কথা। কিন্তু সেট হওয়ার পরে টেল ব্যাগটা কিন্তু একেবারে সুন্দর রয়েছে, এক্সট্রা কোনো কিন্তু বাড়তি কিছু প্রয়োজন আমার হয়নি। তবুও আমি একটা বাঞ্জিকট পেঁচিয়ে রেখেছি, কিন্তু যেভাবে রাইনক্স ওরা দেখিয়েছে আমি সেভাবেই একদম টেল ব্যাগটাকে মাউন্ট করেছি। ফলে এমনি কিন্তু কোনো অসুবিধা নেই এই মুহূর্তে। তো এই হচ্ছে কথা। ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করবো। 1 কাপ চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি সকাল থেকে। 9টা বেজে গেছে, ঘড়িতে 9টা 28। পাপ্পু ধাবা, পাপ্পু ধাবা মানে পলসন্ডা টোল পেরিয়ে আপনার খানিকটা এসে পাপ্পু ধাবা পাওয়া যায়। আর লালবাগের যে মোড়, সেই মোড়টা ছাড়িয়ে একদম সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে আবার যাওয়া। পাকটা ঘুরছে সুন্দর। এই হচ্ছে ব্রেকফাস্ট, রুটি আর সিম্পল একেবারে অমলেট, একদম হালকা থাকো হালকা যাও। তো এই হচ্ছে কথা।
চলুন আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। ফারাক্কায় চলে আসলাম, ঘড়িতে 11:20। নর্মালি কাঁচরাপাড়া থেকে 5 ঘন্টা সময় লাগে, আজকে 5 ঘন্টা 5.5 ঘন্টা সময় লাগলো। সময় লাগার মূল কারণটা হচ্ছে বহরমপুর পেরিয়ে তারপর থেকে রাস্তায় প্রচুর পরিমাণে আপনার স্পিড ব্রেকার। নর্মাল স্পিড আপনি মেনটেন করতে পারবেন না, রাস্তায় অসংখ্য স্পিড ব্রেকার, অসংখ্য। ডান দিকে নতুন ব্রিজ ফারাক্কার উপরে, ডান দিকে নতুন ব্রিজ ফারাক্কায় গঙ্গার উপরে, শুধু মাঝখানের অংশটা কাজ বাকি, মাঝখানের অংশটার কাজ চলছে, দেখা যাচ্ছে। যেটা বলছিলাম, অসংখ্য স্পিড ব্রেকার। বহরমপুরের পর থেকে আপনি নর্মাল স্পিড কি কোনোভাবে মেনটেন করতে পারবেন না, সেই জন্য সময় লাগবে। আমি আমার ব্লগে সবসময় বলি যে উত্তরবঙ্গে যদি রাতে ড্রাইভ করা যায় বা রাইড করা যায়, সেটা খুব সুখকর হয়, ভালো হয়। অ্যাকচুয়ালি রাত্রেবেলা রাস্তা ফাঁকা থাকে এবং টান আসা যায়। রাত্রেবেলা লোকাল ভেহিকেলস কম থাকে, টান আসা যায়। রাত্রেবেলা স্পিড ব্রেকার প্রায় থাকে না বললেই চলে, ফলে টান কিন্তু বেরোনো যায়। বিষয় হচ্ছে শীতকালে রাতে ড্রাইভ বা রাইড করা মুশকিল। শীতকালে রাতে ড্রাইভ বা রাইড করা মুশকিল, কারণ কুয়াশা থাকে, ফলে সমস্যা হয়। তো শীতকাল বাদ দিয়ে অন্য যে কোনো সময় রাতে ড্রাইভ বা রাইড কিন্তু করে দেখতে পারেন। আমি কিন্তু উত্তরবঙ্গে আসলে, ড্রাইভ করে আসলে আমি কিন্তু রাতেই আসি। ঘড়িতে 11:22, ফারাক্কা পৌঁছলাম। দেখা যাক আমরা ডালখোলা কখন ঢুকি। ইচ্ছে আছে ডালখোলা পেরিয়ে খানিকটা গিয়ে ওখানে একটা ধাবা আছে পেট্রোল পাম্পের সঙ্গে, খুব ভালো ধাবা, দারুণ খাবারের কোয়ালিটি। ওইখানে ইচ্ছা আছে লাঞ্চ করার। দেখা যাক কখন ঢুকতে পারি। আমি খুব তাড়াহুড়ো করে চালাচ্ছি না, খুব একেবারে রেস্ট্রিক্টেড স্পিডে চালাচ্ছি, বা চালাতে হচ্ছে যাই বলুন, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক এই মুহূর্তে, আর হচ্ছে যে একদম স্পিড ব্রেকারে ভর্তি। ফলে রাস্তায় আপনি নর্মাল স্পিড আপনি মেনটেন করার জায়গায় থাকবেন না দিনের বেলায়, তাই সময় লাগবে। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। ফারাক্কা ব্রিজের উপরে জ্যামটা নেই, এটাই হচ্ছে কথা। রাত্রেবেলা আসলে নর্মালি ফারাক্কা ব্রিজের উপরে জ্যাম থাকে, বিভৎস জ্যাম থাকে, এইটা একদম ঠিক। চলুন এগিয়ে যাই, মালদা ঢুকে পড়বো। ফারাক্কা ব্রিজ পেরিয়েই ঢুকে পড়বো মালদায়। আর শীতকালে রাইড ভালোই লাগে। সকালটা খুব ঠান্ডা লেগেছিল, তারপরে সূর্য ওঠার পর থেকে টেম্পারেচার মোটামুটি নর্মাল হওয়ার পরে আরামদায়ক রাইড, এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে এবার। ফারাক্কা ব্যারেজ পেরিয়ে দাঁড়িয়ে গেলাম তেল নেওয়ার জন্য। সকালে একবার ফুল ট্যাঙ্ক করেছি, খানিকটা তেল ছিল, ফুল ট্যাঙ্ক করেছি, আবার ফুল ট্যাঙ্ক করতে হলো। তো KTM 390 অ্যাডভেঞ্চার এই মুহূর্তে তেলের যে অবস্থা, তাতে হচ্ছে যে মাইলেজ কিন্তু একটু কমই হচ্ছে, এ হচ্ছে কথা। 2বার ফুল ট্যাঙ্ক করলাম আজকে, দেখা যাক আরও একবার ফুল ট্যাঙ্ক করতে হয় কি না, এ হচ্ছে কথা। এমনি যদি রাস্তার অবস্থা যদি জিজ্ঞেস করেন, তাহলে রাস্তার অবস্থা কিন্তু কম বেশি ভালো, খুব খারাপ কিন্তু না। রাস্তায় স্পিড ব্যারিয়ার আছে, রাস্তায় স্পিড কম, সেটা অন্য প্রশ্ন, কিন্তু রাস্তার এমনি পরিবেশ পরিস্থিতি কিন্তু খারাপ না। চলুন একেবারে মালদা বাইপাস হয়ে সোজা আমরা বেরিয়ে যাব একদম টুয়ার্ডস রায়গঞ্জের দিকে। আবার রায়গঞ্জের কাছাকাছি গিয়ে কোথাও দেখা হবে। আর ডালখোলা পেরিয়ে লাঞ্চ করার ইচ্ছে আছে। চলুন দেখি কতক্ষণ লাগে। ঘড়িতে এই মুহূর্তে 11:44, দেখা যাক কতক্ষণ লাগে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, কথা হচ্ছে, দেখা হচ্ছে। রায়গঞ্জ বাইপাস ঢুকবো, রূপাহার, দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। ঘড়ি বলছে 1:40, আমরা পার করলাম 360 কিলোমিটার। একদম সামনেই রায়গঞ্জ বাইপাস, জাস্ট রায়গঞ্জ বাইপাস ধরবো রূপাহারে দাঁড়িয়ে। তো এই হচ্ছে কথা। যেটা বলবো সেটা হচ্ছে যে
আপনার মালদার পরে কালিয়াচক সুজাপুর পেরোনোর পর খানিকটা রাইডের যে আনন্দ, সেই আনন্দ পেলাম। খানিকটা পাওয়া গেল রাইডের আনন্দ একদম। আর যেরকম বলছিলাম যে ওপাশে বহরমপুর থেকে ফারাক্কা অবধি একেবারে মানে প্রায় বাম্পার টু বাম্পার ট্রাফিক বলা চলে, কিন্তু ফারাক্কা পেরোনোর পর মালদা পেরোনোর পর সুজাপুর ক্রস করে এই রায়গঞ্জ অন্তত এই রূপাহার অবধি বেশ খানিকটা পেলাম জায়গা, বেশ খানিকটা রাস্তা পেলাম যেখানে রাইডিংয়ের আনন্দ পেলাম। এই হচ্ছে কথা। চলুন আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে আমরা যারা রাইড করি ডেস্টিনেশনের থেকেও রাইডিংটাকে আমরা পছন্দ বেশি করি। সেজন্য কোথাও গেলে রাইডিং করে কতটা আনন্দ পেলাম সেটা একটা বড় ফ্যাক্টর। তো আজকে খুব মানে অস্বস্তি হচ্ছিল বহরমপুর থেকে টানা একেবারে আপনার টানা ফারাক্কা অবধি প্রায় বলা যায় বাম্পার টু বাম্পার ট্রাফিক। বাম্পার টু বাম্পার ট্রাফিকের কারণ আর কিছু না, দু হাত অন্তর অন্তর গার্ডরেল, কিছুটা কনজেশন এবং ট্রাফিক একেবারে মুভমেন্ট একেবারে স্লো, পুরো স্লো। ফলে রাইডিংয়ের আনন্দটা পাচ্ছিলাম না। সুজাপুর পেরোনোর পর খানিকটা ইটাহার হয়ে সোজা এই রায়গঞ্জ এই অবধি সত্যি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাইডিংয়ের আনন্দটা পেলাম। এবং এরপরে রায়গঞ্জ বাইপাস একেবারে ডালখোলা অবধি রাইডিংয়ের আনন্দ পুরো মাত্রায় পাওয়া যায়, কারণ এটা একটা ফাঁকা বাইপাস বলা যায়। যদিও দুটো তিনটে জনপদ আছে, যেমন টুঙ্গি দিঘি আছে এই রাস্তার উপরে, বেশ ঘন বসতি সম্পন্ন অঞ্চল, ফলে সেখানে খানিকটা কনজেশন অল্প বিস্তর থাকে। বাকি বাদ এই রাস্তায় কিন্তু টান চালানো যায়। তো এই হচ্ছে কথা। অ্যাকচুয়ালি এই রাস্তায় সত্যি কথা বলতে আমার এই অভিজ্ঞতাটাই বারবার আমি বলি যে আমি রাতে গিয়ে আমি খুব শান্তি পাই এই রাস্তা দিয়ে। চলুন দেখি, আমরা যাব আজকে মংকং। আমার যারা ব্লগ দেখেন, যারা আমার পুরনো ব্লগ দেখেছেন, তারা মংকং সম্পর্কে নিশ্চয়ই জানেন। আমার খুব প্রিয় জায়গা। আমি উত্তরবঙ্গ এলে মংকং একবার ছুঁয়ে যাবই একেবারে, কোনো অন্যথা হয় না আর কি। ডুয়ার্সে করোনেশন ব্রিজ পেরিয়ে ডুয়ার্সে ঢুকতে প্রথম জনপদ হচ্ছে মংকং। ডালখোলা থেকে ওই ধরুন 12-13 কিলোমিটার টুয়ার্ডস কিষানগঞ্জ। ওখানে একটা পেট্রোল পাম্প আছে এবং তার গায়ে একটা সুন্দর ধাবা আছে, যে ধাবার খাবার খুব সুস্বাদু। চেষ্টা করবো সেই ধাবায় গিয়ে লাঞ্চটা করার, যদিও লাঞ্চের টাইম প্রায় ওভার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রাইড বা ড্রাইভ আপনি যাতেই বেরোন, খাওয়া দাওয়ার নিয়ম কানুন ঠিক থাকবে না, এটা একদম সার্টেন, এটা বলাই যায়। চলুন এগিয়ে যাই সঙ্গে। আমরা ডালখোলা এসে হাজির। পার করলাম ঠিক একদম 410 কিলোমিটার। বাঁদিকে ডালখোলার স্টেশন। ডালখোলা মানে এক সময়ের শিলিগুড়ির দিকের আতঙ্ক একদম। 2019 সালে এসেছিলাম প্রথমবার গাড়ি চালিয়ে শিলিগুড়ির দিকে, মাথা খারাপ হয়ে গেছিল ডালখোলায়। যদিও সব মানসিক প্রস্তুতি ছিল যে ডালখোলা জ্যামে পড়তে হবে ইত্যাদি। তো সেইবার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছিলাম ডালখোলার জ্যাম। যাই হোক, সেই জন্য প্রথম যেদিন শুনেছিলাম ডালখোলা বাইপাস চালু হয়েছে, তারপরেই ছুটে এসেছিলাম ডালখোলা বাইপাস দিয়ে যাব। এবং গেছিলাম, সেই ভ্লগ ধরা আছে ডালখোলা বাইপাসের। তো কথা বলতে আমরা ডালখোলা ঢুকে গেলাম, ঘড়িতে 2:40। এইবারে ঘাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইলেজ। আমার কেটিএম 390 অ্যাডভেঞ্চার নর্মালি 30 মাইলেজ দিত। এটা আমার থার্ড ট্রিপ টুয়ার্ডস বলুন, টুয়ার্ডস দার্জিলিং বলুন, আর টুয়ার্ডস মংকং বলুন, যা বলুন, দিস ইজ মাই থার্ড ট্রিপ। এটা আমার থার্ড ট্রিপ। তো এর আগের দুটো ট্রিপেও আমি খানিকটা ধরার চেষ্টাও করেছি। আমি কিন্তু অ্যাপ্রক্স
ধরুন 30 করে মাইলেজ পেয়েছে, কিন্তু এইবার মাইলেজটা একেবারে ধাক্কা খাচ্ছে, ভীষণ রকম ধাক্কা খাচ্ছে। আমাকে আরও একবার মনে হচ্ছে তেল ভরতে হবে। হ্যাঁ, আমাকে প্রলিউব দেওয়া হয়েছিল, প্রলিউব বলে একটা লিকুইড দেওয়া হয়েছিল, যে তেলে বিভিন্ন সমস্যা হচ্ছে। এটা পূর্ণিয়া মোড়, বাঁদিকে চলে গেলে পূর্ণিয়া, আমরা ডান দিকে চলে যাবো টুয়ার্ডস শিলিগুড়ি। তো প্রলিউব বলে আমার একটা লিকুইড দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এই লিকুইডটা ইউজ করলে ইঞ্জিনের ক্ষতি কম হবে, যেহেতু তেলের সমস্যা হচ্ছে। তো আমি সেই প্রলিউব, এবং বলা হয়েছিল প্রলিউব ইউজ করলে প্রথমে মাইলেজ একটু কম্প্রোমাইজ থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। এখন আমি দেখছি মাইলেজ টোটালি কম্প্রোমাইজড হয়ে গেছে, এবং বলা হয়েছিল পরে ঠিক হয়ে যাবে, কিন্তু মাইলেজ কমেছে, কিন্তু ঠিক হওয়ার নাম এখনও নেই। আপনারা কেউ প্রলিউব ইউজ করছেন কি না একটু জানাবেন, বা ইউজ যদি করে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্স অনুগ্রহ করে শেয়ার করবেন কমেন্টসে, ভালো লাগবে। তো কম্প্রোমাইজড একেবারে স্টেটে আছে হচ্ছে মাইলেজ গাড়ির। এই চলুন আরেকটু এগিয়ে যাব, গিয়ে লাঞ্চ করব। ঘড়িতে 2:33, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আর রাত্রেবেলা যদি এদিকে আসেন ড্রাইভে বা রাইডে, তাহলে কিন্তু ডালখোলা পেরিয়ে ডান হাত বাঁ হাত দুদিকেই কিন্তু অনেকগুলো হোটেল আছে যেগুলো সারা রাত খোলা থাকে একদম। এই ইনফরমেশনটাও দিয়ে রাখলাম আপনাদের। চলুন এগিয়ে যাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে। 422 কিলোমিটার পার করলাম। 422 কিলোমিটার পার করে ডালখোলা পেরিয়ে, আমি বলছিলাম ডালখোলা পেরিয়ে যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজা ছাড়িয়ে ডালখোলা মোড় থেকে 12 থেকে 13 কিলোমিটার ছাড়িয়ে এসে আপনি ঘর, এই ভারত পেট্রোলিয়ামের এই পেট্রোল পাম্পটা পাবেন। এবং তার সঙ্গে তার লাগোয়া, আমি আগেও দেখিয়েছি, এই রেস্টুরেন্টটা আছে, খুব ভালো, ভীষণ ভালো, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, সুস্বাদু খাবার এবং রিজনেবল প্রাইস। ফলে আমার খুব পছন্দের জায়গা, আমি আসলে এখানেই হচ্ছে ঢুকে পড়ি। আর ভোরবেলা যদি কেউ আসেন, নাইট ড্রাইভ বা নাইট রাইড করে যদি কেউ আসেন, সকালের চা এখানে কিন্তু একদম ফুরফুরে চা পাওয়া যায়, দারুণ দারুণ। তো এই হচ্ছে কথা, আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। এখান থেকে আমার যে গন্তব্য, সেটা এখান থেকে 155 কিলোমিটার, বোধহয় ম্যাক্সিমাম 155 কিলোমিটার। দেখা যাক কখন ঢুকতে পারি, কত ঘন্টা লাগছে, কি লাগছে, সময় দূরত্বের হিসাব একটা দেবো, নিশ্চয়ই দেবো। এই হচ্ছে কথা। আর আবারও সেই কথা বলবো যে দিনের বেলার ড্রাইভের থেকে বা দিনের বেলার রাইডের থেকে যদি সম্ভব হয় রাতের বেলার ড্রাইভ বা রাইড কিন্তু অনেক বেশি এনজয়েবল একদম। এই হচ্ছে কথা। খিদে পেয়েছে খুব, লাঞ্চ করে নিই, আবার দেখা হচ্ছে। ঘড়িতে 3:35, এই কিশনগঞ্জ পৌঁছে গেলাম। কিশনগঞ্জ পৌঁছে গেলাম, 440 কিলোমিটার একদম। শিলিগুড়ি এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 110 থেকে 112। কিশনগঞ্জ স্টেশন, ডালখোলা থেকে কিশনগঞ্জ অব্দি যে রাস্তা, সেই রাস্তায় দেখলাম রাস্তা মোটামুটি কম বেশি কিন্তু ভালো। তো এই হচ্ছে কথা। রাইড করে আনন্দ পাওয়া যাচ্ছে, একদম রাইড করে আনন্দ পাওয়া যাচ্ছে। কিশনগঞ্জ প্ল্যাটফর্ম পার করছি। ভালো হচ্ছে কিশনগঞ্জ, এই যাওয়ার সময় শিলিগুড়ির দিকে কিশনগঞ্জের এই ফ্লাইওভারটা একদম গোটা এন্টায়ার শহরটাকে পার করে দেয়, কোনো যানজট কোনো কিছুতে করতে হয় না। এটা হচ্ছে ভালো দিক। তো দিন প্রায় শেষ হব করছে আর কি, এখনও বেশ খানিকটা আছে। দিন শেষের কথা বলবো, কিন্তু শেষের বেশ খানিকটা আগে এসে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে রাইডিং যে প্লেজার, সেই রাইডিং প্লেজার পাওয়া যাবে একদম মালদা পেরিয়ে সুজাপুর পেরোনোর পর। তার আগে কিন্তু রাইডিং প্লেজার দিনের বেলা সেই অর্থে কিন্তু পাওয়া মুশকিল। আমি এই কথাটাই বারবার বলছি। আর আমি যেহেতু রাতের বেলায় ড্রাইভ করি, আমি তাই বারবার রাতের ড্রাইভের সঙ্গে আমি তুলনা করছি। সম্ভব যদি হয় রাতে একবার ড্রাইভ করে বা রাইড করে দেখবেন, শীত ছাড়া, যখন কুয়াশার দাপট খুব কম থাকে সেই সময় একবার রাতে ড্রাইভ বা রাইড যদি করেন, তাহলে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে সহমত পোষণ করবেন যে উত্তরবঙ্গে আসার ক্ষেত্রে রাত্রে ড্রাইভ
অসাধারণ, অনবদ্য। পাহাড়ের সিলুয়েটটা পরিষ্কার, আমি কিন্তু খালি চোখে পরিষ্কার দেখছি, জানি না গোপ্রোতে আসছে কিনা। আর খানিকটা গিয়েই পাবো ঘোষপুকুর। অনেকে চা বাগান অনেকক্ষণ আগে শুরু হয়েছে। সামনেই পাবো ঘোষপুকুর, অর্থাৎ ফুলবাড়ি বাইপাস। একদিকে বেরিয়ে গেল আটডোগরা, একদিকে চলে যাবে ফুলবাড়ি বাইপাস। আমি ফুলবাড়ি বাইপাস নিয়ে নুমানিগড় অয়েল রিফাইনারির সামনে দিয়ে বেরিয়ে আমি মূল সেবকের রাস্তায় উঠব। রাস্তাটা একটু শর্ট বোধ হয়, ঘড়িতে 4:45। আমরা ইতিমধ্যেই পেরিয়েছি 513 কিলোমিটার। ইতিমধ্যেই আমরা পেরিয়েছি। সন্ধ্যে হব করছে। অ্যাকচুয়ালি কালিম্পংয়ের যে গেটওয়ে বা ডুয়ার্সের যে করিডোর যাই বলুন, সেখানে পৌঁছতে সন্ধ্যা হবে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে থামা হয়েছে বেশ কয়েকবার বিভিন্ন কারণে থামতে হয়েছে। শুধু তেল নিয়েছি আজকে 3 বার, সেই একটা বিষয়। আর হচ্ছে যে সময়টা লেগেছে হচ্ছে ফারাক্কা অব্দি বহরমপুর থেকে। রোড ট্রিপে চাপানো তো থাকে, খুব স্বাভাবিক, সেটাই হচ্ছে কথা। চলুন শিলিগুড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। একেবারে ঘড়ি বলছে 5:32, আমরা 548 কিলোমিটার পার করেছি এখন অবধি। ব্যস্ত শহর শিলিগুড়িতে এসে পৌঁছলাম। শিলিগুড়ির একেবারে শহরের প্রাণকেন্দ্রে হাজির। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:10। এই মুহূর্তে বিকেল 5:30, অর্থাৎ প্রায় 11.5 ঘন্টা শিলিগুড়ি লেগে গেল। অ্যাকচুয়ালি রাতের ড্রাইভে এতটা সময় লাগে না, কিন্তু বাইকে এতটা সময় কিন্তু লেগে গেল। যেহেতু আজকে অনেকবার দাঁড়িয়েছি, এটাও একটা কথা। সব মিলিয়ে মিশিয়ে আজকে সময়টা লাগছে আর কি। এই তো এখনও শেষ হয়নি, এখনও দেখাবো আপনাদের। যাব একেবারে ডুয়ার্সের করিডোর, কালিম্পংয়ের মংপং। সঙ্গে থাকবেন। শিলিগুড়িতে বিরাট ফ্লাইওভারের কাজ চলছে, সেই জন্য আরও যানজটটা শিলিগুড়িতে এই মুহূর্তে বেশি। এখনও ফ্লাইওভারের কাজ চলছে এবং এই সেবক রোডের যে স্ট্রেচ, সেই গোটা স্ট্রেচ জুড়ে চলছে ফ্লাইওভারের কাজ। সেই কারণে জ্যামজট একটু বেশি শিলিগুড়ির সেবক রোডে। রাইডিং এক্সপেরিয়েন্স মিক্সড, একদম নিরবিচ্ছিন্ন একেবারে ভালোও না, আবার নিরবিচ্ছিন্ন খারাপও না। কোথাও সমস্যা হয়েছে একটু, কোথাও সুন্দর রাইডিং প্লেজার তাকে অনুভব করেছি। সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। এবং দিনের বেলা আমি এই নিয়ে 3 বার আমার বাইক ট্রিপ হলো, এই শিলিগুড়ি অবধি বা মংপং অবধি, আরও যদি পরিষ্কার করে বলি। তো এই 3 বারের অভিজ্ঞতা আমার একেবারেই সেম। দিনের বেলায় সময়টা একটু বেশি লাগে একদম। যাই হোক, ঠিক আছে, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এখনও কিন্তু শেষ হয়নি। সময়ের দূরত্বের হিসাব যেমন দিয়েছি, অভিজ্ঞতা যেমন বলেছি, তেমনি ডুয়ার্সের একেবারে করিডোর মংপংকেও কিন্তু, সন্ধ্যেবেলার মংপংকে কিন্তু একফালি দেখাবো একদম। শিলিগুড়িতে বাম্পার টু বাম্পার ট্রাফিক বেরোচ্ছে, বিশ্বাস করুন, মানে লিটারালি বাম্পার টু বাম্পার ট্রাফিক। শিলিগুড়িতে যদি আপনি ভোরবেলা বা রাত্রির বেলা ছাড়া ঢোকেন, তাহলে আপনাকে নাজেহাল হয়ে যেতে হবে ট্রাফিকের চোটে। এবং বাম্পার টু বাম্পার ট্রাফিক বেরোতে হবে, এবং অনেকটা। হয় আপনি খুব ভোরে ঢুকুন, 7টা, 7:30, 8টায় ঢুকে যান বা তারও আগে, বা আপনি রাত্রিরে বেরোন, শিলিগুড়িকে রাত্রিরে বেরোন। এছাড়া যখনই আসবেন একদম অনেকটা জায়গা, সেবকের দিকে অনেকটা জায়গা নাজেহাল ট্রাফিক, একদম মাথা খারাপ করে দেয়। সব নিয়ে এগিয়ে চলা,
সেবক এখান থেকে আরও কিলোমিটার 10 তো বটেই, এবং সেখান থেকে বংপং আরও 5 কিলোমিটার। এটা মহানন্দা ব্রিজ, এটা মহানন্দা ব্রিজ, এবং মহানন্দা ব্রিজ পেরোলে একটু হচ্ছে যে ফাঁকা হবে, এই আর কি। মহানন্দা ব্রিজ অবধি একদম টান টান থাকে, একদম লিটারালি বাম্পার টু বাম্পার জ্যাম থাকে। চলুন এগিয়ে যাই। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি পার করছি। ম্যাড ডগ আলফার লাইট ভালো করে আপনারা পরখ করে নিতে পারেন এখান থেকে। সুন্দর, একদম সুন্দর লাইট, লাজবাব ম্যাড ডগ আলফা। সেবক খানিকটা দূরে, সঙ্গে থাকবেন, এখনো খানিকটা দেখানো বাকি। বাঁদিকে সেবক কালীবাড়ি পড়বে, আর সেবক কালীবাড়ি থেকে একটা মোড় ঘোরার পর আসবে করোনেশন ব্রিজ। আমরা করোনেশন ব্রিজ পেরোবো। এই যে সেবক কালীবাড়ি। অন্ধকারেই পাকদণ্ডি পেরোচ্ছি, সামনে করোনেশন ব্রিজ। আমরা ঢুকে যাব ডান দিকে। এই আমরা চললাম করোনেশন ব্রিজ, তার দিকে। সঙ্গে থাকবেন, মংপং সামনেই, দেখাবো আপনাদের। অ্যাকচুয়ালি করোনেশন ব্রিজ পেরোলে এই মংপং হচ্ছে প্রথম জনপদ। সোজা চলে গেল গুয়াহাটি, ডুয়ার্সকে এক মাথা থেকে আর এক মাথায় রেখে। আর আমরা এই দেখুন, ওয়েলকাম মংপং ইকো ট্যুরিজম সেন্টার, দেখাতে পারছি নিশ্চয়ই। আমার অত্যন্ত প্রিয় জায়গা, আমার একেবারে সাধের জায়গা বলা যায়। আমি খুব পছন্দ করি। আমি জঙ্গলটা নিশ্চয়ই দেখাতে পারছি খানিকটা। এটা মংপংয়ের জঙ্গল, অবিশ্রান্ত ময়ূরের ডাক শোনা যায় ঠিক সময় এলে। আর সামনে দুরন্ত ডুয়ার্সের রেল লাইন আছে। আর যেটা আছে, যেটা না বললে নয়, সেটা হচ্ছে তিস্তার আদিগন্ধ বিস্তৃত চর। অসামান্য লাগে, অসামান্য লাগে। এবং আমার খুব প্রিয় জায়গা। আমি 1 মাস আগে ঘুরে গেছি মংপং থেকে, এখান থেকে আমি 1 মাস আগে ঘুরে গেছি, আবার ঘুরে এলাম। উত্তরবঙ্গে আমি আসলে আমার এটা একটা পার্মানেন্ট ঠিকানা, আমি থাকবোই একদিন হলেও থাকবো আমি এখানে। তো এই হচ্ছে কথা। এখনও কিন্তু শেষ করিনি ব্লগ, শেষ এক্ষুনি করছি না। তার কারণ রুমটা দেখাবো একবার। রুমটা না দেখালে আপনাদের দেখানো শেষ হবে না। ফলে আপনারা সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, রুমটা দেখিয়ে ব্লগ শেষ করব। তো 578 কিলোমিটার, আর সময় লাগলো 12.5 ঘন্টার খানিকটা বেশি। এখানে পৌঁছলাম এসে 6টা, ওই ধরুন 38-40। তো এই হচ্ছে কথা। রাইডিং এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে একদম শেয়ার করতে করতে এসেছি। আর এইটা হচ্ছে মংপংয়ের রুম, আমি দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে কাচের জানলা, ওই দিকেও একটা কাচের জানলা আছে পর্দার পাশে, পরিষ্কার ওয়াশরুম আছে। আর ইউএসপি যেটা, সেটা হচ্ছে যে এখন দেখা যাবে না, আমি কাল সকালে দেখাবো নিশ্চয়ই, পরের ব্লগটা অবশ্যই দেখবেন। এই সামনে আদিগন্ত বিস্তৃত তিস্তার চর, আর ডান দিকে দূরে কালিম্পংয়ের পাহাড়, আর নিচ দিয়েই আছে ডুয়ার্সের রেল লাইন। জায়গাটা এক কথায় অনবদ্য। সেই জন্যই আমি বারে বারে ছুটে ছুটে আসি। আমার ভীষণ প্রিয় জায়গা, আমার অত্যন্ত প্রিয় জায়গা একদম। পরের ব্লগটা অবশ্যই দেখবেন। সকালবেলা খানিকটা তিস্তার চরকে দেখানোর চেষ্টা করব। আবার আমার আগের ব্লগেও আছে, এবং মংপং নিয়ে আমার বেশ কয়েকটা ব্লগ আমার চ্যানেলে কিন্তু আছে। যদি ইন্টারেস্টেড হন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকের ব্লগ এখানে শেষ করব। আশা করব আপনাদের রাইড বা ড্রাইভে আমার ব্লগ আপনাদের সাহায্য করবে। আর যারা আসবেন ভাবছেন বাইকে বা গাড়িতে, তাদের নিশ্চয়ই আমার ব্লগ উৎসাহিত করবে। এই আশা থেকেই আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব শীঘ্রই। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন।